হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস সিরিজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমরা ফাইল সিস্টেমের ব্যাপারে পড়ছিলাম। তো গত ভিডিও দুটোতে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই দুটো ভিডিওতে কিছু টেকনিক্যাল ইস্যু থাকার দরুন আমাদের ভয়েসের যে কোয়ালিটিটা সেটা খারাপ ছিল, আর সাউন্ডটা অনেকটা কম ছিল। তো সেই জন্য আমরা দুঃখিত। তো চিন্তা করার কোনো বিষয় নেই। গত দুটো ভিডিওতে আমরা যা যা শিখেছিলাম, এই একটা ভিডিওতে র্যাপ আপ করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করছি যে এই ভিডিওতে মোটামুটি দুটো ভিডিওতে যা যা শিখেছিলাম সেই জিনিসটাকে আমরা একটু রিভাইজ করে নেবো, ঠিক আছে? তো যাতে আমাদের আজকের ভিডিওটা বুঝতেও সুবিধা হবে। তো সবার প্রথমে আমি কি করেছি যে এখানে অলরেডি এটা দেখেই রেখেছে যে আমরা যে ফাইল সিস্টেম নিয়ে পড়ছিলাম সেখানে যে নোটটা আছে সেই নোটটা এখানে আমি রেখে দিয়েছি। আর সেই সঙ্গে আমি একটা কি করেছি যে content.txt নামে একটা ফাইল বানিয়েছি, যে ফাইলের মধ্যে আমার যাবতীয় এখানে কন্টেন্ট রয়েছে। তো এই কন্টেন্টটাই আমরা আজকে রিড করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন স্টার্ট করে নিই। তো সবার প্রথমে আমরা কি করব, যে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এখানে ভ্যারিয়েবলের আমি নাম রাখছি এফএস। এফএস মানে হলো ফাইল সিস্টেম। আচ্ছা, ফাইল সিস্টেম নাম রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যা খুশি নাম রাখতে পারেন, কিন্তু যেহেতু আমরা ফাইল সিস্টেম ইউজ করছি সেই জন্য আমরা এফএস নাম রেখেছি। তো এবার আমি এটাকে রিকোয়ার করে নিচ্ছি, ঠিক আছে? রিকোয়ার করার জন্য আমরা দুইভাবে রিকোয়ার করতে পারি। যে পুরনো যে পদ্ধতি ছিল সেখানে আমরা এফএস ইউজ করতাম, তো নতুন যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা এইভাবেও লিখতে পারি, নোট এফএস। তো যদি কোথাও এইভাবে কোড লেখা দেখেন তাও সেটা ঘাবড়ানোর কিছু নেই, এই পদ্ধতিতে আমরা ফাইল আমরা রিকোয়ার করতে পারি। আচ্ছা, এরপর আমাদের যে ফাইলটা নিয়ে কাজকর্ম হবে তো সেই ফাইলটাকেও আমরা এখানে এনে লিখে দিচ্ছি। তো ফাইল পাথ আমি এখানে কি রাখছি, আমাদের যেহেতু রুটে আছে তো আমাদের ডট স্ল্যাশ দিয়ে তারপর আমি লিখছি কন্টেন্ট ডট টিএক্সটি। তো এই নামে আমি ফাইলটাকে এনে রেখে দিলাম। তো আমাদের যেহেতু এই ফাইলটা নিয়েই এক্সপেরিমেন্ট করতে হবে। আচ্ছা, এবার নেক্সট আমাদের কি হবে, যে সবার প্রথমে আমরা দেখব যে এখানে ফাইল মানে রিড ফাইল করার জন্য যে দুটো পদ্ধতি আছে। তো প্রথম আমি অ্যাসিনক্রোনাস দেখছি। অ্যাসিনক্রোনাস কোডের অর্থ আমরা কিন্তু গত দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেখানে সাউন্ড একটু কম ছিল, তো অনেকে হয়তো বুঝতে পারেননি, তো আমি আরেকবার এটাকে রিভাইজ করে দিচ্ছি। তো অ্যাসিনক্রোনাস মানে হলো যে কোডটা আমাদের মেন যে থ্রেড আছে, মানে আমাদের যে কোডটা রান হচ্ছে সেই কোডগুলো, সাপোজ এই যে যে কোডগুলো রান হচ্ছে এই কোডগুলো আমাদের পরপর রান হয় না, ঠিক আছে? পরপর রান না হয়ে যে আমাদের অ্যাসিনক্রোনাস যে কোড আছে সেই কোডটা কি হয়, আমাদের অন্য একটা থ্রেডে চলে যায়। তো মানে এক্ষেত্রে ধরে নিতে পারেন যে এই কোডটা আমাদের যে মূল যে কোড যে লিস্ট আছে সেই লিস্টের থেকে একটু সরে যায়, সরে গিয়ে সেখানে বাদিকে আমরা এটাকে একটু সরিয়ে নিতে পারি, বা ডান দিকে আমরা এদিকে সরিয়ে নিতে পারি। তো কাইন্ড অফ এরকম এরকম কিছু একটা, যে সাইডে এটাকে মুভ হয়ে যায়। মুভ হয়ে যাওয়ার পরে বাকি যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হয়। তো আমি এইদিকে রাইটে মুভ করেছি, তার মানে এই নয় যে এটা রাইট সাইডে মুভ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দিতে চাইছি যে এটা আমাদের যে লিস্ট আছে সেই লিস্টের থেকে সরে যায়, ঠিক আছে? এই যে কাজের লিস্ট থেকে। তো তারপরে সেই কোডটা যখন এক্সিকিউট হয়ে যায় তারপর আমাদের যে কল ব্যাক ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে আমরা সেই রেজাল্টটা পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমি কি করছি, এখন এই কোডটাকে আমি আবার আমার কোডের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে? এই কোডটাকে আমি এখানে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসছি। তো এটা আমাদের অ্যানালাইজ করতে সুবিধা হবে। তো সবার প্রথমে কি চেয়েছে এখানে, এফএস ডট রিড ফাইল। এটা আমার সবার প্রথমে চাইছি যে এখানে পাথ। তো আমাদের পাথটা কি আছে, এই ফাইল পাথটা, আমি এই ফাইল পাথটা এখানে প্লেস করলাম। দেন এখানে একটা চাইছি অপশানস। তো আমাদের এটা এনকোডিং অপশান। তো এনকোডিং অপশানের জন্য আমি ইউজ করছি এখানে UTF-8। UTF-8 এভাবেও লিখতে পারি অথবা আমরা এভাবেও লিখতে পারি। তো যেটা খুশি আপনি সেটা লিখতে পারেন, UTF-8। তো এইটা যদি আমরা না লিখি তো আমরা কি এফেক্ট পাবো সেটাও আমি এক্ষুনি দেখাবো। এরপরে হলো কলব্যাক ফাংশন। তো আমি এখানে একটা কলব্যাক ফাংশন ইউজ করছি। তো কলব্যাক ফাংশন আমি এইভাবে একটা ফাংশন ডেফিনেশন আকারেও লিখতে পারি, এছাড়াও আমি কিন্তু অ্যারো ফাংশন লিখতে পারি। তো এই ফাংশনে দুটো প্যারামিটার প্রয়োজন। তো একটা কি, একটা এরর ফর হ্যান্ডেলিং এরর, আর আরেকটা হলো আমাদের এখানে ডেটা, অর্থাৎ আমরা যে ডেটাটা এখানে রিসিভ করবো সেটা। তো এখন যদি এরর থেকে থাকে, তো আমি সবার প্রথমে চেক করছি, যদি আমাদের এরর থেকে থাকে ERR, তাহলে আমরা এখানে কনসোল লগ করে দেবো এরর, এরকম কিছু একটা মেসেজ দিতে পারি, এরর অকার্ড, এরর অকার্ড। আর এখানে এসে আমি এরর লিখে দিলাম। আচ্ছা, আর এলস পার্টে আমাদের কি যাবে, কনসোল ডট লগ
আমরা যে ডেটাটা এক্সপেক্ট করছি সেই ডেটাটা, অর্থাৎ এখানে কোন ডেটাটা, এই যে কন্টেন্ট ডট টিএক্সটি যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে যে ডেটা আছে সেটা। তো চলুন স্টার্ট করি। তো এখন এই যে পুরো যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে কিন্তু আমি অটো সেভের মাধ্যমে সেভ করে রেখেছি। তো সেজন্য আমাকে কি করতে হবে, এখানে বারবার সেভ করার প্রয়োজন নেই, আমি জাস্ট কোডটাকে এখানে এসে রান করে দিতে পারবো। নোড, তারপর আমাকে লিখতে হবে ফাইলের নেম ইন্ডেক্স ডট জেএস। তো জেএস এটা অপশনাল, না লিখলেও চলবে, আমাদের ইন্ডেক্স লিখতে হবে। তো আমাদের যে ফাইল আছে সেই ফাইলের নামটা লিখতে হবে। ওকে, তারপরে আমি যদি এটাকে রান করি, তারপরে দেখবো এখানে কিছু একটা এরর থ্রো করেছে। তো সেই এররটা কি, সেই এররের ব্যাপারটা একটু আমরা হ্যান্ডেল করে নিই। যে এখানে ইউটিএফ ইজ ইনভ্যালিড এনকোডিং, তো আমাদের এনকোডিং এরর হয়েছে, মানে হলো এখানে আমি ইউটিএফ 8 না লিখে ইউটিএফ অবধি লিখে রেখেছি। তো আমি আবার রান করলাম, তারপরে দেখবেন যে এখানে যে কন্টেন্টটা আসছে সেই কন্টেন্টটা আমি অলরেডি কিন্তু এখানে লিখে রেখেছিলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই কন্টেন্টটা কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর থেকে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হলো যে আমরা এই যে কোডটা আছে এই কোডটা একটা অ্যাসিনক্রোনাস কোড, এই কোডের মাধ্যমে আমরা যে কোনো ফাইলের থেকে সেই ডেটাটাকে রিড করে নিতে পারি। এখন বিষয় হলো এই যে অ্যাসিনক্রোনাস, এটার প্রমাণ তো দিতে হবে যে এটা অ্যাসিনক্রোনাসলি চলছে, মানে এই বাকি যে আদার্স যে কোডগুলো আছে সেই কোডগুলো থেকে সরে গিয়ে তারপরে এটা সাইডে আমাদের কোডটা রান হচ্ছে, তারপরে সেখানে ডেটাটা যখন ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি তারপরে আমাদের ব্যাক টু আমাদের মেন যে থ্রেড আছে সেই থ্রেডে চলে আসছে। এটা বোঝার জন্য আমি এখানে একটা কনসোল ডট লগ ইউজ করছি। ঠিক আছে, কনসোল ডট লগের মধ্যে লিখছি যে দিস লাইন অফ কোড উইল এক্সিকিউট বিফোর read file method, তো সামথিং লাইক দিস। এবার আমি এটাকে আগে ক্লিন করছি, CLS মানে হলো ক্লিয়ার স্ক্রিন। এবার আমি নোড ইন্ডেক্স এটাকে আবার লিখলাম, লিখে আমি রান করছি। তো এখানে খেয়াল করে দেখুন, প্রথমে কিন্তু এই লাইনটা লিখেছি, দিস লাইন অফ কোড উইল এক্সিকিউট বিফোর রিড ফাইল মেথড। তো এই লাইনটা আগে কেন এলো, কারণ এই লাইনটা কিন্তু আমাদের টপ লেভেলের কোড, তো এই কোডটা কিন্তু আগে চলেছে। আর এটা যেহেতু অ্যাসিনক্রোনাস কোড, তো এই কোডটা কিন্তু সাইডে সরে গেছে, সাইডে সরে গিয়ে একে আগে জায়গা করে দিয়েছে, তো এ আগে প্রিন্ট হয়ে গেছে, তারপরে এ যখন কাজ সম্পন্ন হয়েছে তারপরে এই মেন থ্রেডে আবার এসে জুড়েছে। তো এটা গেল অ্যাসিনক্রোনাস। তো এই কোডটাকে আমি এখন এখানে কমেন্ট আউট করে দিচ্ছি। এবার আমাদের নেক্সট যেটা ছিল সেটা আমাদের ছিল এখানে রাইট ফাইল, সরি এফএস রিড ফাইল সিঙ্ক, এই ফাংশনটা। তো চলুন এই ফাংশনটা কিভাবে কাজ করছে আমরা দেখে নিই। তো সবার প্রথমে কি বলেছে, এফএস রিড ফাইল সিঙ্ক। সিঙ্ক সিঙ্ক মানে হলো সিঙ্ক্রোনাস ওয়েতে, মানে আগে এই কোডটা রান হবে তারপরে আমার এই কোডটা। তো আমি এখানে লিখতে পারি যে আফটার, যে আগে এই কোডটা রান হবে তারপরে এই লাইনটা রান হবে। তো আমরা সামনাসামনি প্রমাণ পেয়ে যাব। তো পাথ মানে হলো আমার ফাইল পাথ, আমি এখানে দিয়ে দিলাম ফাইল পাথ। আর এখানে অপশানস, অপশানস মিনস এখানে আমাকে UTF-8 লিখতে হবে, UTF-8। আচ্ছা, আগের বার আমি UTF-8 এরকম স্মলে লিখেছি, এবার আমরা একটু ট্রাই করে দেখি UTF-8 এইভাবে ক্যাপিটালে লেখা। আচ্ছা, এবার বিষয়টা হলো এইটা যেহেতু একটা সিনক্রোনাস ফাইল, তো এই একটা ডেটা কিন্তু আমাদের রিটার্ন করে। তো আমি এখানে এইভাবে ডেটা লিখতে পারি, আর এই ডেটাটাকে আমরা কনসোল লগ করে দেবো, কনসোল লগ তারপরে ডেটা। ওকে, আচ্ছা এবার আমরা রান করি। এখানে আমি স্ক্রিনটাকে আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি। এবার এই কোডটাকে আমরা রান করার চেষ্টা করি। তো খেয়াল করে দেখুন আমার এই কোডটা আগে চলেছে, অর্থাৎ আমি আগে ফাইল রিড করে ফেলেছি, তারপরে এই লাইনটা এসছে, দিস লাইন অফ কোড উইল এক্সিকিউট আফটার রিড ফাইল মেথড। ওকে, তো এই দুটোর মধ্যে আশা করি ডিফারেন্স বোঝা গেছে, যে এটা এই কাজটা আগে সম্পন্ন হয়েছে তারপরে এই কাজটা হয়েছে, কারণ এই সমস্ত ফাইলের মানে যে নিচে যদি আরো লাইন থাকতো সেগুলোকে স্টপ করিয়ে দিত, স্টপ করিয়ে এ আগে নিজে সমস্ত কাজ করে নিত, তারপরে বাকিগুলোকে রান হতে দিত। সিনক্রোনাসের কাজই এটা। আচ্ছা, এবার এই দুটো পদ্ধতির মধ্যে আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ বেশি করে থাকবো। ঠিক আছে, তো তাহলে আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা হবে সেটা কিন্তু বেটার হবে, কাজের যে এক্সপিরিয়েন্সটা। তো সবসময় অ্যাসিনক্রোনাস ওয়েতে আমাদের কাজ করা উচিত, এইরকম যখন আমাদের সিপিইউ ইন্টেন্সিভ কাজ করতে হয়। এবার এক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে, আমাদের যদি ফাইলের এখানে পাথ যদি মিসিং থাকে তাহলে সেই এররটা তো আমরা দেখতে পেলাম না, এক্ষেত্রেও আমরা কিন্তু এরর চেক করে নিই। হ্যাঁ, এখন এরর আসতে পারে যে সাপোজ হয়তো আমার ফাইলের এখানে
এক্সটেনশন ভুল আছে, অথবা ফাইলের এরকম কোনো ফাইলের এক্সিস্টেন্স নেই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করবো? তো এই যে কোডটা আছে, এই কোডটা আমি এই মুহূর্তের জন্য এখান থেকে সরিয়ে নিচ্ছি, নিয়ে ট্রাই ক্যাচ নামে একটা ব্লক আছে, এখানে দেখুন ট্রাই ক্যাচ আছে, একটা ব্লকের সিম্বল আছে। তো আমরা এই ট্রাই ক্যাচ যে ব্লকটা আছে সেটা ইউজ করব। তো ট্রাই এর মধ্যে আমি এটাকে প্লেস করে দিচ্ছি। এবার ট্রাই এর মধ্যে প্লেস করে দেওয়ার পরে আমার এই কোডটা রান হবে যদি এই কোডটা পারফেক্ট থাকে, অর্থাৎ আমার যদি কোনো প্রকার কোনো এরর না থাকে তাহলে এই অংশটা রান হবে। আর যদি কোনো প্রকার এররের আমরা এখানে সম্মুখীন হই তাহলে আমার কনসোল ডট লগ, আচ্ছা এক্ষেত্রে আমরা কনসোল ডট এররও ইউজ করতে পারি। ওকে, কনসোল ডট এররের মধ্যে আমরা কি ইউজ করব? এরর। তো এই এরর কোনটা? এই এরর কিন্তু এটা। ওকে, তো এখন দেখা যাক, আমরা এক্সপেক্ট করছি যে কোনো এরর আসবে, কারণ আমি ফাইলের এক্সটেনশনটা ভুল লিখেছি। তো আমি আরেকবার ক্লিয়ার স্ক্রিন করছি, করার পরে আমি এই কোডটাকে আরেকবার রান করছি। এখানে কি লিখেছে যে একটা ENOENT, ঠিক আছে? তো এটা সমস্ত এররের ক্ষেত্রে প্রথমে কথাটা থাকবে, ঠিক আছে? তো এখানে নো ENT মানে হলো নো সাচ ফাইল অর ডিরেক্টরি। ওকে, তো এরকম কোনো ফাইল বা ডিরেক্টরির এখানে কোনো অস্তিত্ব নেই, সেই জন্য আমাদের কোড কি এসছে? এটা। ওকে, তো এরকম কোনো ফাইল ওপেন করা সম্ভব হচ্ছে না। তো আমরা যদি এখন এখানে এটাকে সরিয়ে দিই, সরিয়ে দিয়ে এবার যদি আমরা আরেকবার এটাকে রান করার চেষ্টা করি, তাহলে দেখব যে আমরা কিন্তু আবার সেই পুরনো যে ফাইলটা সেই ফাইলটা আমরা আবার রিড করতে পারছি। তো এটা কি প্রসেস হলো? এটা কিন্তু আমাদের সিনক্রোনাস ওয়েতে হলো। তো কি করে বুঝতে পারলাম আমরা এটা সিনক্রোনাস? কারণ এটা রিড ফাইল সিঙ্ক কথাটা লেখা আছে, আর আগেরটায় কিন্তু এই সিঙ্ক কথাটা লেখা ছিল না। আশা করি এইটুখানি জিনিস স্পষ্ট বোঝাতে পেরেছি। ওকে, যে কি করে আমরা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস চিনতে পারবো, যে কোন ফাংশনটা কি করছে। ওকে, তো এই ফাইলটা আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি ফাইল রিড করা কমপ্লিট হয়ে গেছে, আমরা রিড ব্যাপারটা শিখে গেছি। এবার আমরা রাইটের ব্যাপারটা দেখে নিই। তো গত ভিডিওতেও দেখেছিলাম আমরা, তো এই ভিডিওতে আমরা জাস্ট আরেকবার একটু রিভাইজ করে নিচ্ছি, এছাড়া আর কিছুই নয়। তো আমি এখানে আর সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস বোঝাবো না, আমি জাস্ট কোডটাকে রান করাবো এখানে। তো এফএস রাইট ফাইল, তো সবার প্রথমে একটা পাথ দিতে হবে। তো এই পাথটা কি? এই পাথটা আমি চাইছি যে আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইল, ধরুন এই যে কন্টেন্ট ডট টিএক্সটি আছে, তো এই ফাইলটার মধ্যে আমি কিছু লিখতে চাইছি। তো এই ফাইলের মধ্যে যদি আমি এখন কিছু এন্টার করতে চাই তাহলে আমাকে সেই ফাইলের নামটা এখানে লিখে দিতে হবে। আবার এমনও হতে পারে যে আমার এখানে হয়তো কোনো প্রকারের কোনো ফাইল নেই, তো সেই ফাইলটা আমি ক্রিয়েট করে তার ভিতরে লিখতে চাইছি, সেই কাজটাও আমরা করতে পারি। তো চলুন আমরা এখানে স্টার্ট করি। সাপোজ আমি এখানে লিখতে চাইছি demo.txt, এরকম একটা ফাইল ক্রিয়েট করে তার মধ্যে গিয়ে কিছু লিখবো। তো সেই জন্য আমি ফাইলের পাথটা এখানে দিলাম, যে এখানে আমার মেন যে রুট আছে সেই রুটের মধ্যে। আচ্ছা, এরপর ডেটা এখানে কি হবে? তো আমি এই মুহূর্তের জন্য একটা স্ট্রিং লিখতে চাইছি, যে হ্যালো সার্ভার, এই কথাটা। আর অপশানস কি আছে? অপশানসের মধ্যে আমি আপাতত UTF-8 এটা দিয়ে দিলাম, আর একটা হলো কলব্যাক ফাংশন। তো কলব্যাক ফাংশনটা কি? একই রকমভাবে আমরা এইভাবে ফাংশন ইউজ করছি। আচ্ছা, তো গত যে রিড ফাইল আমরা যখন করছিলাম, এখানে রিড ফাইলের সময় আমি কিন্তু এরকম ফাংশন ইউজ করেছি। তো এবার আমি ফাংশন ডেফিনেশন ইউজ না করে আমি চাইছি একটু অ্যারো ফাংশন ইউজ করতে, কারণ বেশিরভাগ সময় কিন্তু আপনি এই অ্যারো ফাংশনই দেখবেন সবাইকে ইউজ করতে, তো আপনাকে ইউজ টু হয়ে যেতে হবে। তো এরর, আর এখানে আপাতত আমি এরর দিচ্ছি। আর এখানে যদি কোনো প্রকার এরর আসে তো আমরা এখানে কনসোল লক করে সেই এররটাকে ধরে নিচ্ছি। এখানে যদি কোনো প্রকারের কোনো এরর আসে, তো এখন এটাকে আমি রান করাচ্ছি। তো CLS, তারপর নোড ইন্ডেক্স, তো এখানে একটা নাল এসছে, মানে কোনো প্রকারের কোনো এরর আসেনি আমাদের কাছে। আর আমি যদি demo.txt-টা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো সার্ভার কথাটা এর মধ্যে অলরেডি ফাইল ক্রিয়েট হয়ে এর মধ্যে লেখাও হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমাদের এইভাবে চেক করলেও হতো, আমরা এইভাবে চেক করতে পারতাম। যদি এরর থাকে তাহলে এখান থেকে আমরা রিটার্ন কনসোল ডট লগ এরর এভাবে লিখতে পারতাম। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকবার লিখছি, আর এক্ষেত্রে হ্যালো সার্ভার আর হ্যালো নোড এই কথাটা লিখে দিলাম। আমি এটাকে আরেকবার রান করছি, তো কোনো প্রকারের কোনো এরর আসেনি। ডেমো টেক্সটে যদি দেখি হ্যালো নোড। ওকে,
আর এক্ষেত্রে আরেকটা জিনিস বুঝলাম যে হ্যালো সার্ভার যে কথাটা লিখেছিলাম সেটা কিন্তু মুছে গেছে, তার বদলে হ্যালো নোট কথাটা চলে এসেছে। ওকে, তো এটা গেল হলো আমাদের একটা অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে কোনো ফাইলকে লেখা। তো এখন আমার যদি এখানে একটা ফোল্ডার থাকতো, সেই ফোল্ডারের মধ্যে আমি যদি লিখতে চাইতাম, তো সাপোজ আমার এখানে ফোল্ডার আছে পাবলিক নামে, তো আমি এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটাকে তৈরি করতে চাইছি। তো আমি আপাতত এখানে শিফট প্রেস করে এই ফাইলের উপর রাইট ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এই ফাইলটা ডিলিট হয়ে গেল। আমি এবার পাবলিকের মধ্যে লিখতে চাইছি, তো সেক্ষেত্রে আমাকে এখানে কিন্তু পাবলিক কথাটা লিখে দিতে হবে। ওকে, আমি পাবলিকের মধ্যে এইভাবে ডেমো ডট টেক্সট আমি লিখতে চাইছি। দেখি এক্ষেত্রে আমি কি পাই। তো পাবলিকের ভিতরে যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি এখানে আছে লেখাটা। তো আমার পাথটা এখানে দেওয়াটা কিন্তু জরুরি। ওকে, একই কাজ আমরা একই রকম ভাবে এখানে করে নিতে পারি। সেটা কি, ফাইল সিঙ্ক। দেখেছেন যে খুব সহজ কিন্তু বিষয়টা, খুব একটা কিন্তু কমপ্লিকেটেড নয়। তো এক্ষেত্রেও আমরা একই রকম ভাবে এখানে পাথটা প্লেস করতে পারি। আমাদের এই যে পাথটা যেটা আছে, এই পাথটা আমি এখানে দিয়ে দিলাম, আর এক্ষেত্রে আমি ডেমো 2 নাম রাখলাম। আর ডেটা যেটা আছে, এবার এই ক্ষেত্রে আমি একটা HTML ডেটা লিখতে চাইছি, h1 এখানে লিখতে চাইছি হ্যালো সার্ভার অ্যান্ড নোড এই কথাটা। আর এখানে আমি একটা এসে অপশান ইউজ করতে চাইছি UTF-8, এই বিষয়টা আমি ইউজ করতে চাইছি। এবার এটাকে একটু জাস্ট আমি যদি এখন রান করার চেষ্টা করি, তাহলে দেখি যে কি ব্যাপার ঘটছে মানে। তো ডেমো 2 টেক্সট, এরকম একটা টেক্সট আমি কিন্তু পেয়ে গেছি ডেমো 2 টেক্সটের মধ্যে। ওকে, একটা আমরা কিন্তু HTML লিখতে পেরেছি। আচ্ছা, এর মধ্যে যখন আমি HTML লিখছি, তাহলে আমার এই ফাইলের নামটা টেক্সট না রেখে আমি HTML রেখে দিই। তো এবার যদি আমি আরেকবার রান করি, তাহলে দেখি যে এখানে কি ঘটনা ঘটছে। তাহলে H2 HTML এই টেক্সটটা কিন্তু চলে এসছে। ওকে, তো এখন এই জিনিসটা আমার কোথায় করা উচিত ছিল? এই জিনিসটা আমার ট্রাই ক্যাচে, অলওয়েজ আমাকে কিন্তু ট্রাই ক্যাচে এই কাজটা করা উচিত সবসময়ের জন্য। যদি কোনো প্রকার এরর এসে থাকে, তাহলে আমার এররটা এখানে হ্যান্ডেল করা উচিত। এটা অনেকটা ইফেলসের মতোই। ওকে, আমাকে এখানে এররটা হ্যান্ডেল করা উচিত। তো কোনো প্রকার কোনো এরর আসেনি, আমার লেখাটাও পারফেক্ট আছে। আর আমি এক্ষেত্রে নোট জেএস এই কথাটাও জুড়ে দিচ্ছি এর সঙ্গে। তাহলে দেখে নিই আরেকবার এখানে কি আসছে, নোট জেএস। ওকে, তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা কোনো ফাইলকে রিড করতে পারি সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস বোথ ওয়েতে। আর এই দুটো যে টপিক আমি বললাম এতক্ষণ ধরে, এই দুটো টপিক কিন্তু আমি গত ভিডিওতে অলরেডি আলোচনা করে ফেলেছি। যেহেতু আবারও বলছি যে ভিডিওর কোয়ালিটিটা যেহেতু খারাপ ছিল, মানে সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট খারাপ ছিল, তো সেই জন্য আমরা দুঃখিত। তো সেই জন্য এটাকে আমাকে পুনরায় রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট জিনিসটা কি? নেক্সট জিনিসটা হলো আমাদের অ্যাপেন্ড করা। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাপেন্ড শব্দের অর্থ কি। অ্যাপেন্ড শব্দের অর্থ কিন্তু সংযোজন করা বা যুক্ত করা। তো এক্ষেত্রেও কিন্তু একই জিনিস আছে, অ্যাপেন্ড ফাইল আর অ্যাপেন্ড ফাইল সিঙ্ক। তো এই দুটো খুব একটা ডিফারেন্স নেই, তো রাইটের মতোই। তো চলুন আমরা একটু দেখে নিই। অ্যাপেন্ড ফাইলে পাথ সে একই রকম। তো আমি এখানে এসে আবার পাথ দিচ্ছি। আমি চাইছি যে পাবলিক পাবলিক স্ল্যাশ, তারপরে এখানে কি লেখা রয়েছে demo2.txt। আমি এই ফাইলটাকে চাইছি না, demo2.txt এই ফাইলটাকে আমি চাইছি না। সরি, এই ফাইলটাকে আমি চাইছি যে মানে অ্যাপেন্ড করতে, এর সঙ্গে কিছু টেক্সট অ্যাপেন্ড হয়ে যায়। তো এর সঙ্গে আমি কি অ্যাপেন্ড করতে পারি? তো অলরেডি আমি দেখে নিই কি লেখা রয়েছে। এর মধ্যে একটা H1 লেখা রয়েছে। তো দেখি এর সঙ্গে একটা প্যারাগ্রাফ জুড়ে দেওয়া যায় কিনা। দিস ইজ আ প্যারাগ্রাফ। এটা অপশানস একই রকম রাখছি। আমি এনকোডিং করছি UTF-8, আর এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি। তো আমি অ্যারো ফাংশনই ইউজ করছি। ওকে, যদি কোনো প্রকারের কোনো এরর আসে, তো কি এরর যদি আসে, তাহলে আমরা এখান থেকে
রিটার্ন করব console.log এরর। ওকে, আচ্ছা, এখানে কোনো প্রকারের কোনো একটা ইস্যু হয়েছে, সেটা আমরা একটু চেক করে নিচ্ছি। ঠিক আছে, তো demo.txt-তে দেখা যাক যে নতুন প্যারাগ্রাফ একটা অ্যাড হচ্ছে কিনা। কোনো আমরা এরর পাইনি, আর এক্ষেত্রে কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ কিন্তু দেখুন যে অ্যাপেন্ড হয়ে গেছে। তো আগেরবার কি হচ্ছিল, আগেরবার হচ্ছিল পুরনো কন্টেন্টটা মুছে যাচ্ছিল, মুছে গিয়ে নতুন কন্টেন্ট অ্যাড হয়ে যাচ্ছিল। তো এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপেন্ড করতে পেরেছি। তো আমরা demo2.html-এও এই একই জিনিসটা করে ফেলি। html এক্ষেত্রে আমরা একই জিনিসটা করে ফেলি। তো demo2.html এক্ষেত্রেও কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করে দিতে পেরেছি। তো এখনো পর্যন্ত আমরা যে অ্যাপেন্ড ফাইল সিনক্রোনাস ওয়েতে বা অ্যাসিনক্রোনাস ওয়েতে আমরা যেটাই দেখলাম, সেটাতে কিন্তু খুব একটা ডিফারেন্স দেখিনি। এই রাইট ফাইলের মতোই। তো এটার মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্সটা কি, রাইট ফাইল কি করতো, যে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে ফেলতো, আর যদি না থাকতো তারপরে কি করতো, তার মধ্যে গিয়ে টেক্সট লিখে দিত। আর এক্ষেত্রে কি হচ্ছে, যে ফাইল আছে, তো তার মধ্যে আমরা আবার গিয়ে অ্যাড করতে পারছি। তো আমরা একটু চেষ্টা করে দেখি যে demo3 নামে যদি কিছু একটা ক্রিয়েট করতে পারি, কারণ কি demo3 নামে অলরেডি কিছু নেই এখানে, তো সেটাকে আমরা যদি ক্রিয়েট করতে পারি। তো এখানে এসে আমি যদি একটা এন্টার দিই, তো দেখি demo3 নামে ছিল না, সেখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে প্যারাগ্রাফ চলে এসছে। এবং এই প্যারাগ্রাফের সঙ্গে আমি যদি এখন একটা h2 অ্যাড করতে চাই, দিস ইজ হেডিং h2, এবার যদি এটাকে সেভ করে আমি আরেকবার রান করি, তাহলে দেখি যে কি তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে একটা প্যারাগ্রাফ এসছে, যেহেতু আমার অলরেডি লেখা ছিল আগের বার এটা, তো সেকেন্ড টাইম আমি আবার এতটুকু লিখেছি, সেই জন্য দুইবার এসছে। ঠিক আছে, এখানে কনফিউশনের কোনো কারণ নেই যে এটা কেন দুইবার প্যারাগ্রাফ এলো, কারণ আমার একবার রান করা ছিল, তো সেকেন্ড টাইম কিন্তু আমি আবার এটাকেই লিখেছি, তো সেই জন্য এটা এসছে। আচ্ছা, এরপর কি আছে, অ্যাপেন্ড ফাইল সিঙ্ক। একই রকম প্রসেস, অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন, আমরা একই কাজ বারবার করছি। হয়তো অনেকে একটু বোরিংও লাগতে পারে বিষয়টা, কিন্তু এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো ফাইল পাথ এখানে দিয়ে দিলাম, তারপরে ডেটা একই রকমভাবে আমি এখানে ডেটা বসাচ্ছি। এক্ষেত্রে আমি ফাইল পাথ যেটা আছে, সেই ফাইল পাথটা হবে আমার, আমি এর সঙ্গে অ্যাপেন্ড করতে চাইছি টেক্সট, যে আমার এই যে ফাইলটা ছিল, যে মানে আমি প্রথম যে ফাইলটা নিয়ে কাজ করছি, এর সঙ্গে আমি আরও কিছু টেক্সট অ্যাড করে দিই, এক্সট্রা কন্টেন্ট উইথ এক্সট্রা কন্টেন্ট অন Node.js, এরকম কিছু লিখলাম। আর অপশানস এক্ষেত্রে আমি রাখলাম UTA8। আচ্ছা, এবার দেখি এই ফাইলটাকে রান করে কি হচ্ছে। আচ্ছা, এই কন্টেন্টের সঙ্গে আমরা অ্যাড করতে পারলাম কিনা দেখে নিই। হ্যাঁ, এখানে দেখুন এক্সট্রা কন্টেন্ট অন Node.js, এই কথাটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি যদি এখানে আরেকবার, আচ্ছা, এন্টার দেওয়ার আগে আমি যদি \n ইউজ করি, যাতে আমি এটা নতুন লাইনে পাই, তাহলে দেখি এখন কি ঘটনা ঘটলো। হ্যাঁ, এই লাইনটা দেখুন নতুন লাইনে এসছে, আর এটা কিন্তু সেই পুরোনো লাইনেই রয়ে গেছে। ওকে, তার মানে আমরা সিনক্রোনাস ওয়েতেও অ্যাপেন্ড করতে পারলাম। আর অবশ্যই ট্রাই ক্যাচ মেথড ইউজ করে তবেই কিন্তু এটা করা উচিত। তো আমি এখানে ট্রাই ক্যাচ ইউজ করলাম, আর এখানে console.error ইউজ করলাম। আপনি লগও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। cls নোট একই জিনিস আমি আরেকবার অ্যাড করে দিলাম। তো আশা করি বোঝা গেছে যে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা কোনো ফাইল সিস্টেমকে নিয়ে কাজ করতে পারি। তো বেসিক একটা ফাইল সিস্টেম নিয়ে আমরা কিন্তু কাজ করলাম, যে রিড করলাম, রাইট করলাম, আবার অলরেডি কন্টেন্ট রয়েছে তার সঙ্গে অ্যাপেন্ডও করলাম। এবার পরবর্তী যে কাজটা হবে সেটা হলো আলটিমেট কাজ, সেটা হলো ডিলিট করা। তো এখানে আমার একটা বক্তব্য থাকবে, মানে পার্সোনাল, যে এই জিনিসটা যদি এই যে রিড রাইট অ্যাপেন্ডের মতো ডিলিট হতো তাহলে খুব মজার হতো, কিন্তু এক্ষেত্রে সেটা নেই, আমাদের আনলিঙ্ক আছে, তো আনলিঙ্কটা ইউজ করতে হবে। তো সবার প্রথমে সিনক্রোনাস ওয়েতে আমরা আনলিঙ্কটাকে ইউজ করছি। এখানে আনলিঙ্ক
তো আনলিঙ্ক সিঙ্কের মধ্যে আমাকে পাথ দিয়ে দিতে হবে। তো আমি সবার প্রথমে চাইছি যে পাবলিকের মধ্যে যে ফাইল যেটা রয়েছে, যে পাবলিকের ভিতরে আমি এটাকে demo2.html এটাকে সরানোর চেষ্টা করি। demo2.html এটাকে দিলাম। এবার কোডটাকে রান করার পরে demo2.html ডিলিট হয়ে গেছে। এরপর আমার হচ্ছে demo3, এটাকেও আমি এভাবে demo3 কে ডিলিট করে দিলাম। নেক্সট কি আছে, আমার demo.txt, তারপরে এটাও ডিলিট হয়ে গেল। আর হলো demo2.txt, এটাও আমি আরেকবার রান করলাম, আমার ডিলিট হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এক্ষেত্রে 4টে ফাইল ছিল, সেই জন্য আমরা একবার করে ডিলিট করলাম। যদি একাধিক ফোল্ডার থাকতো 8টা 10টা 15টা 20টা, দেখুন সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাইরেক্টরি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ডাইরেক্টরির মাধ্যমে আমাদের লুপের মাধ্যমে এই কাজটা করতে হবে। তো যেহেতু আমরা এখনো ডাইরেক্টরি শিখিনি আর ডাইরেক্টরির সঙ্গে লুপ কিভাবে কাজ করব সেটাও জানি না, সেই জন্য আমাদের কিন্তু এইভাবে কাজ করতে হবে। এছাড়াও আমরা আরেকটি জিনিস হয়তো খেয়াল করেছেন, আমাকে এখানে বারবার নোড ইন্ডেক্স লিখতে হচ্ছে। তো এই পদ্ধতিটাও ঠিক নয়, এটা অন্য একটা পদ্ধতিতে এই একই কাজ করা যেতে পারতো। কিন্তু আমরা যেহেতু সবেমাত্র বেসিক আমরা নোড.জেএস শেখা শুরু করেছি, আমরা খুব বেশি একটা অটোমেশনের মধ্যে যাচ্ছি না। সব যদি নোড.জেএস থেকে হেল্প নেওয়া শুরু করি তাহলে আমাদের নোড.জেএসটা ঠিকমতো বোঝা হবে না, ঠিক আছে, ঠিকমতো আমাদের শেখা হবে না। সেই জন্য আমি বেশিরভাগ জিনিস ম্যানুয়ালি করার চেষ্টা করছি, যাতে আপনারাও ইউজ টু হয়ে যান আর আমিও যাতে এই কোডটা ভালোভাবে এক্সপ্লেন মানে করতে পারি, যে আমাদের চোখের সামনে সব কিছু ঘটুক, এই জিনিসটা আমি চাই। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা জিনিস পড়ে থাকলো, সেটা হলো এফএস আনলিঙ্ক। তো এই বিষয়টা একটু দেখে নিই যে এফএস আনলিঙ্ক ব্যাপারটা কি। তো আমি অলমোস্ট সমস্ত কিছু ডিলিট করে ফেলেছি, আমার কাছে তেমন কিছু আর ফোল্ডার পড়ে নেই। তো আমি একটা কাজ করি, এখান থেকে এই যে পুরনো যে ফাইলটা আছে এটাকে আরেকবার আমি একটু রান করিয়ে নিই। তো পুরনো ফাইল রয়ে গেছে, যেটা খুবই ভালো হয়েছে। তো ডেমো এসটিএমএলটা পেয়ে গেছি আমি এটাকে এবার কমেন্ট আউট করে এই পাথটাকে আমি চালাই। তো এক্ষেত্রে আমার পাথ কি হবে, একই রকম পাথ হবে। তো পাথটা হবে ডট স্ল্যাশ তারপরে পাবলিক স্ল্যাশ ডেমো 3.html এটা, আর সঙ্গে হলো কলব্যাক, একটা কলব্যাক আমি এখানে দিয়ে দিলাম। তো এক্ষেত্রে যদি এরর আসে তাহলে আমরা তো এররটা ধরে নেব এখানে, আর সেক্ষেত্রে ইফ এরর যদি আসে তাহলে আমরা রিটার্ন করে দেবো এখান থেকে console.log এরর। ওকে, আচ্ছা, এখন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আমাদের এই ফাইলটা রান হবে এবং ফাইলটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন প্রশ্ন হলো এই পাবলিক যে ফোল্ডারটা সেটা ডিলিট করবো কি করে। তো সেটা আমরা যেটা ডাইরেক্টরি চ্যাপ্টার বা ফোল্ডারের চ্যাপ্টার সেখানে শিখে নেব। আর আরেকটা জিনিস আমি মিস করে গেছি, যে প্রথমে যেটা আমরা দেখেছিলাম যে এই যে রিড ফাইল সিঙ্কের ক্ষেত্রে, যে এখানে আমি বলেছিলাম যে একটা কথা, যে যদি আমরা এই অপশানগুলো ইউজ না করি তাহলে কি হতে পারে। তো আমার পাথ কি ছিল, এটা হলো আমার ফাইল পাথ ছিল। ঠিক আছে, আমরা যখন ফাইল নিয়ে পড়ছিলাম এই ফাইল পাথ, এখানে ছিল একটা অপশান। তো এখানে আমরা লিখছিলাম UTF-8 যখন রিড করছিলাম, আর এখানে একটা কলব্যাক ফাংশন ইউজ করছিলাম, তাই না। তো কলব্যাক ফাংশনের মধ্যে কি ছিল, এরর ছিল আর ডেটা ছিল। যেহেতু আমি পড়ছি তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে একটা ডেটা পাবো, তো সেই জন্য আমার ডেটা নিতে হচ্ছে। এবার এই ফাইলে আমি যদি এখানে ইউটিএফটা ইউজ না করি, তার বদলে দেখুন আমরা কি রেজাল্ট পাচ্ছি। এখানে এরর রিটার্ন console.log এরর, যদি এরর আসে তাহলে এটা পাবো, আর না হলে আমরা কি পাবো, console.log আমরা ডেটা পাবো। ওকে, তো এখন রান করি এটাকে, দেখুন একটা বাফার পেয়েছি। ঠিক আছে, এটা হলো একটা অবজেক্ট, এটা কিন্তু হিউম্যান রিডেবল না, আমরা এটা পড়তে পারি না। ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু বাইনারিতে কনভার্ট হয়, তারপর সেখানে বাফার অবজেক্ট হিসেবে আমাদের কাছে আসে। তো সেই জন্য আমাদের ইউটিএফ দেওয়াটা জরুরি, ইউটিএফ দেওয়াটা আমাদের UTF-8 লেখাটা জরুরি। তো এবার যদি চেক করি তাহলে আমরা কন্টেন্ট পাবো। তো আশা করি এইটুখানি ভিডিও থেকে আমাদের মোটামুটি ফাইল সিস্টেমের ব্যাপারে বোঝা হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে ডিসকাস করবো। ধন্যবাদ।